আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় একদিনে সর্বোচ্চ 231 জনের মৃত্যু, 13,000-এরও বেশি আক্রান্ত। টিকা নিলেন খালেদা জিয়া। কোরবানির পশু কিনতে হাটে লাখো মানুষ। করোনা শনাক্ত 14 জন, গাবতলীতে 10 লাখ টাকা জরিমানা। ঘরমুখো মানুষের চাপে অচলাবস্থা মহাসড়ক এবং টার্মিনালে। সরকারি নির্দেশনা উপেক্ষিত। এবং মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহর বিধান ও শেষ নবীকে অনুসরণের তাগিদ হজের খুতবায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা ভাইরাসে দেশে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলো। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 231 জনের। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 13,321 জন। শনাক্তের হার 29.59%। গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার। আরও জানাচ্ছেন নিয়াজ্জামান সজীব। দেশে গত 24 ঘন্টায় করোনায় রেকর্ড 231 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 13,321 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃতদের মধ্যে 136 জন পুরুষ ও 95 জন নারী। সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 73 জন। এ নিয়ে করোনায় সারা দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 18,125 জন। গত 24 ঘন্টায় মোট 45,012 জনের নমুনা পরীক্ষা করা হয়। রোগী শনাক্তের হার 29.59%। আগের দিন মৃত্যু হয়েছিল 225 জনের। করোনা শনাক্ত হয়েছিল 11,578 জনের। রোগী শনাক্তের হার ছিল 29.09%। এর আগে গত 11 জুলাই একদিনে সর্বোচ্চ 230 জনের করোনায় মৃত্যু হয়েছিল। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা, ঢাকা। হাসপাতালে গিয়ে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে মডার্নার টিকা নেন তিনি। এ সময় তার চিকিৎসকরা জানান, ডায়াবেটিক, অ্যাথ্রাইটিস সহ নানা জটিল রোগে এখনও ভুগতে হচ্ছে বেগম জিয়াকে। সরকারের সহযোগিতা না পাওয়ায় তাকে ঝুঁকি নিয়ে হাসপাতালে গিয়ে টিকা নিতে হয়েছে বলে অভিযোগ করেন বেগম জিয়ার চিকিৎসকরা। আরও জানাচ্ছেন মইনুল হাসান। করোনার টিকা নিতে সোমবার বিকেলে মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতালে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উপস্থিত নেতাকর্মীদের ঠেলে হাসপাতালে প্রবেশ করতে বেগ পেতে হয় তার গাড়িবহরকে। আগে থেকেই প্রস্তুত স্বাস্থ্যকর্মীরা গাড়িতে বসে বেগম জিয়াকে মডার্নার তৈরি করোনার ভ্যাকসিন দেন। এ সময় তার সাথে থাকা ব্যক্তিগত নার্স ও গৃহ পরিচারিকাকেও ভ্যাকসিন দেয়া হয়। ওনার কোনো ভ্যাকসিনের চয়েস নাই, যখন যেটা অ্যাভেলেবল সেইটা ওনার এখানে এখন পাওয়া যাচ্ছে মডার্না, সেই অনুযায়ী উনি মডার্নার ভ্যাকসিন নিচ্ছেন। তার রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওনার যে ডায়াবেটিস এবং ওনার পরবর্তী যে সমস্ত জটিলতা যেগুলো আগে থেকে ছিল এবং আছে, সেগুলো কিন্তু কোনো অবস্থাতেই কিছুটাই কমেনি। এবার কেয়ার হসপিটাল থেকেও এবং মেডিকেল বোর্ড যেটা আছে সেটা ওনার বিদেশে সুচিকিৎসার জন্য ভালো সেন্টারে, মডার্ন ডেভেলপ সেন্টারে চিকিৎসার জন্য ওনাকে রিকমেন্ড করেছে। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েও আইন ও নিয়মের প্রতি শ্রদ্ধা রেখে বেগম জিয়া হাসপাতালে এসে টিকা নিয়েছেন বলে জানান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সরকারের ভিতরে যারা আছে তারা সবাই জানে যে বেগম খালেদা জিয়ার রেজিস্ট্রেশন হয়েছে এবং ওনার SMS পাঠানো হয়েছে এবং উনি ভ্যাকসিন নিতে আসবে, এটা ওনারা আজকেও সবাই জানতো। কাজেই যদি ওনাদের আগ্রহ থাকতো তাহলে ওনারা সেই ব্যবস্থা করতেন। নিয়ম মেনে চলা, অর্থাৎ আইন মান্যকারী একজন নাগরিক হিসাবে উনি যেটা ভালো মনে করেছেন, অর্থাৎ এখানে এসে সাধারণ মানুষের কাতারে থেকে উনি ভ্যাকসিন নিয়েছেন। টিকা নেওয়া শেষে গুলশানের বাসায় ফিরে যান তিনি। গত 8 জুলাই টিকার জন্য নিবন্ধন করেন বেগম জিয়া। এর আগে করোনা আক্রান্ত হয়ে 27 এপ্রিল হাসপাতালে ভর্তি হয়ে প্রায় 2 মাস সেখানে তাকে চিকিৎসা নিতে হয়। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। চীন ও রাশিয়া বাংলাদেশে করোনার টিকা উৎপাদন নয়, শুধু বোতলজাত করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন।
উজবেকিস্তানে কানেক্টিভিটি সম্মেলন নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, টিকা উৎপাদনের জন্য এখনও কেউ ফর্মুলা হস্তান্তরে রাজি হয়নি। ভারতে করোনা পরিস্থিতি ভালো হওয়া সাপেক্ষে অ্যাস্ট্রাজেনেকা টিকা পাওয়ার সম্ভাবনার কথাও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংযুক্তির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে তাশখন্দে অনুষ্ঠিত হয় 2 দিনের আন্তর্জাতিক সম্মেলন। এতে উজবেকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, সরাসরি বিমান চলাচল সহ দ্বিপাক্ষিক বিষয় তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। সম্মেলনকালীন সাইডলাইন বৈঠকে চীন, রাশিয়া ও ভারতের প্রতিনিধির সাথে করোনা টিকা নিয়ে আলোচনা করেন মন্ত্রী। চীনের প্রস্তাব হলো যে তারা বাল্কে পাঠাবে, আর পাঠানোর পরে এখানে বটলিং হবে, লেভেলিং হবে, আপনার এই কাজগুলো ফিনিশিং হবে, এইগুলো এখানে হবে। তাতে যেহেতু তাদের চীনের যদি প্রোডাকশন ক্যাপাসিটি হাই, রাশিয়ার কিন্তু প্রোডাকশন ক্যাপাসিটি অনেক কম। তারা প্রথম থেকে বলছিল যে আমরা বেশি তোমাদের দিতে পারবো না। অ্যাস্ট্রাজেনেকা যদি আপনার ফাইজার, জনসন এরা ফর্মুলা শেয়ার না করে এরাও করবেন। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি আরও বলেন, বিশ্বের সবগুলো উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করা হলেও তা সংরক্ষণ করার জায়গার স্বল্পতা রয়েছে। আমাদের সমস্যা এখন হলো কোথায় রাখবো এগুলো, স্টোরেজ ক্যাপাসিটি। কারণ আমার স্টোরেজ ক্যাপাসিটির লিমিটেশন আছে। আমরা এই জন্য সব একসাথে আনতে চাই না, আমরা একটু একটু করে আনতে চাই যাতে আমার স্টোরেজটা খালি হয়। আমার প্রায় 2-2.5 লক্ষ লোককে আমরা ভ্যাকসিন দিতে পারতেছি ডেইলি, বাট আমার স্টোরেজটা লিমিটেড। রোহিঙ্গা সমস্যা সমাধানে রাশিয়াকে এগিয়ে আসার আহ্বান জানানো হলেও দেশটি কোনো আশ্বাস দেয়নি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। কালকে রাতে ফেরার করোনা সংক্রমণের ভয়াবহ পরিস্থিতির মধ্যে চরম অব্যবস্থাপনা আর স্বাস্থ্যবিধি উপেক্ষা করে রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে চলছে জমজমাট বেচাকেনা। রাজধানীর 19টি হাটে শেষ মুহূর্তে ঘরমুখো লাখো মানুষ। তবে ইজারার শর্তভঙ্গ ও স্বাস্থ্যবিধি না মানায় ঢাকা উত্তরের মেয়রের নির্দেশে 10 লাখ টাকা জরিমানা করা হয় গাবতলী গরুর হাট কর্তৃপক্ষকে। এদিকে বিভিন্ন হাটে অন্তত 14 জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাস। ফজর রাব্বির রিপোর্ট। একদিন বাদেই কোরবানির ঈদ, জমে উঠেছে পশুর হাটের বেচাকেনা। ছোট বড় মাঝারি সব আকারের গরু এখনো হাটে আসছে। গরুর দাম নিয়ে ক্রেতাদের অভিজ্ঞতা এক একজনের এক এক রকম। হাটে যতটুকু ঘুরলাম দেখে বললাম যে প্রাইস রিজনেবল আছে। এখন নাটোর থেকে গরু আনছিলাম আপনার 30টা, বেচা কিনা করছে যাবত 5টা, বেচা কিনার খুব একটা ভালো গতি নাই। মেয়র সাহেব আসেন, উনি আসুবিধা সবাই মাস্ক পরতেছে, জরিমানা হইতেছে, এটা হইতেছে, সবকিছু হইতেছে। উনি চলে গেলে আবার আগের মতন হবে। জমজমাট বেচাকেনার মাঝে হাটগুলো থেকে উধাও হয়ে গেছে স্বাস্থ্যবিধি। মাস্ক পরা সহ বিভিন্ন শর্তে হাট বসানোর অনুমতি পেল, এখন সেগুলো যেন ভুলে গেছেন ইজারাদাররা। শর্ত ভাঙায় উত্তরের মেয়রের উপস্থিতিতে গাবতলী হাটের ইজারাদারকে 10 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। স্বাস্থ্যবিধি মেনটেন না করায় অবশ্যই গাবতলীর হাটের যেখানে আমরা হাসিল দেওয়া হয়, এটিকে আমি সাময়িকভাবে এখন বন্ধ ঘোষণা করছি। কতক্ষণের জন্য বন্ধ করতে আছে এটা আমরা দেখছি। আমাদেরকে আমরা যে পেনাল্টি হবে সেই পেনাল্টি তারা দিবে, তার আগ পর্যন্ত এটা বন্ধ থাকবে। গরুর হাটে তো ওইভাবে মানা আসলে সম্ভব না। যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকু আমরা করছি। এদিকে শনিবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন হাট থেকে 6 জনের শরীরে করোনা শনাক্ত হয়। রোববারও করোনা পজিটিভ শনাক্ত হন 8 জন। উত্তর সিটি কর্পোরেশনে এটা ডিসিশন নাম ছিল, যারা পজিটিভ হবে তাদেরকে তারা কি ধরনের সার্ভিসটা দিতে পারে। পজিটিভ হচ্ছে তাকে আমরা কাউন্সেলিং করে কোয়ারেন্টাইনে পাঠাচ্ছি। হাট ঘুরে দেখা গেছে করোনা শনাক্ত হলে বাড়ি ফিরে যেতে হবে। এই ভয়ে অনেক ব্যাপারী অসুস্থ বোধ করলেও করোনা সুরক্ষা কেন্দ্রে যাচ্ছেন না। ফজর রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। ঈদের একদিন আগে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। দ্বিগুণ ভাড়া নেওয়ার পরও অর্ধেক আসন খালি রাখার সরকারি নির্দেশনা মানছেন না দূরপাল্লার পরিবহনগুলো। ঢাকার প্রবেশপথ এবং মহাসড়কে যানবাহনের চাপ থাকায় নির্ধারিত সময়ে ছাড়ছে না পরিবহনগুলো, ফলে যাত্রীদের চাপ বাড়ছে টার্মিনালে। আদ্দিন সজীবের রিপোর্ট। যতদূর চোখ যায় কেবলই গাড়ি। ঈদযাত্রায় দূরপাল্লার গণপরিবহনের এই ছবি অচেনা নয়। সড়ক মহাসড়কে আছে দীর্ঘ গাড়ির জট। এবারও গ্রামে ফিরতে সময় লাগছে প্রায় দ্বিগুণ। ঈদের একদিন আগে যারা ঢাকা ছাড়ছেন তাদের দুর্ভোগ চরমে। বাস টার্মিনালগুলোতে মানুষ গিজগিজ করছে, যে কোনোভাবেই হোক
ঈদ করতে বাড়ি যেতেই হবে, থাকুক যত সংক্রমণের ঝুঁকি। 2টা টিকিট আগে করছিলাম 1800 টাকা করে, আর একদিন পরে একটা টিকিট করছি একই গাড়িতে, ওইটা লাগছে আমার 2600 টাকা। যে ভোগান্তি মনে হয় দিন দিন বাড়ছে, ভোগান্তি কমছে না। বাসা থেকে এখানে আসতেও কিন্তু অনেকটা টাইম লেগেছে, 1.5 ঘন্টার মতো। আবার এখানে এসে ওয়েট করাটা এটা অনেক লেভেলে একটা হ্যাসেল। মানুষের গ্রামে যাওয়ার এই বাড়তি চাপকে সুযোগ হিসেবে নিয়েছে দূরপাল্লার গণপরিবহনগুলো। সরকারি বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতি আসনের টিকিট বিক্রি করছে, অথচ যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে 2 সিটের। যাত্রী ভর্তি করে বাস ছুটছে গন্তব্যে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে। ডাবল সিটে একজন বসার কথা, 2জন বসছে। এটা তো আমি বলতে পারবো না, এটা তো ড্রাইভারই বলতে পারবে। বর্তমানে স্বাস্থ্যবিধি বলতে কিছুই নেই। সরকারি নির্দেশনা, হাট বাজারে তো একজনের জায়গায় একজন 5 জন 10 জন দাঁড়ায় আছে। এই জন্য আপনিও করবেন না? ওই একই কথা। 3 গুণ ভাড়া বৃদ্ধি করছে, এটা কোন যুক্তিতে? তা আবার নেওয়ার কথা ছিল 2 সিটে একজন, কিন্তু এখন 2 সিটে 2 জনের নিচ্ছে, 9,800 ভাড়া নিচ্ছে। পরিবহন মালিকদের স্বেচ্ছাচারিতায় বিড়ম্বনায় পড়ছেন নিম্ন আয়ের মানুষগুলো। রোজিনা ও শহীদা রাজশাহী যাবেন, কিন্তু হাতে আছে মাত্র 870 টাকা। বাসে 2 সিটে 2 জন করে বসানো হলেও তাদের কাছ থেকে চাওয়া হচ্ছে 4 সিটের ভাড়া। মানে 880 টাকা দিয়ে 2 জনকে যেতে হবে? হ্যাঁ, 2 জনকে যেতে হবে। এরা যে ভাড়া ধরছে এই ভাড়ায় যেতে পারবে না ভাইয়া, যেতে পারবো না। তাহলে আপনারা বাড়িও যাওয়া হবে না? সেটাই তো চিন্তা করতেছি এখন। বিপদে পড়লে আমরা নেই স্যার, বিপদে পড়লে আমরা সবসময় নেই। ভাড়া নিচ্ছেন সরকারের নিয়ম মেনে, যাত্রী তুলতেছেন না সরকারের নিয়ম মেনে। এটা আপনি এরকম সিস্টেম চলে ঈদের ভিতরে ভাই। আর অতিরিক্ত ভাড়ায় যারা যেতে পারছে না, তারা বাড়ি ফিরছে ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে। বছরের পর বছর সড়ক পথে এই একই ভোগান্তি। বছর যায় কিন্তু দুর্ভোগ কমে না মানুষের। সুপরিকল্পনার অভাবে বাড়ে করোনার ঝুঁকিও, কেননা পথে ঘাটে কিংবা বাসে কোথাও নেই তদারকি। আদ্দিন সজীব, এটিএন বাংলা, সাভার, ঢাকা। এদিকে আসন্ন ঈদে ঘরমুখো মানুষের কারণে অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় 20 কিলোমিটার জুড়ে যানজট লেগে আছে। তবে সকালের চেয়ে পরিস্থিতি কিছুটা ভালো, কিন্তু গাড়ি চলছে থেমে থেমে। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার যাত্রী ও চালক। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, টাঙ্গাইল অংশে যানজট নিরসনে 6 শতাধিক পুলিশ সদস্য কাজ করছে। করোনার ভয় দূরে ঠেলে কেনাকাটায় মত্ত নগরবাসী। মার্কেটগুলোতে মানুষের গাদাগাদি, মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি। আর সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজটের নাকাল রাজধানীবাসী। আরও জানাচ্ছেন রাবেয়া আক্তার সুবর্ণা। সাধারণত কোরবানির ঈদে মার্কেটে ভিড় কিছুটা কম দেখা যায়, তবে এবারে চিত্র উল্টো। লকডাউনের পর মার্কেট খোলার সাথেই হুমড়ি খেয়ে পড়েছে মানুষ। পছন্দের পোশাক থেকে শুরু করে রূপসজ্জার প্রসাধনী কিনতে ব্যস্ত সবাই। অনেকের মুখে মাস্ক থাকলেও গাদাগাদি অবস্থায় তা কতটা সুরক্ষা দিচ্ছে এ নিয়ে সন্দিহান অনেকেই। মার্কেটগুলোতে হ্যান্ড স্যানিটাইজার কিংবা জীবাণুনাশক যন্ত্র আছে, কিন্তু অকেজো। সম্পূর্ণই রিস্ক, এটা তো বিশ্বব্যাপী মহামারী, আমাদেরও অ্যাটাক করতে পারে এনি টাইম। লকডাউন আসলে গুরুত্বপূর্ণ না, আমাদের প্রত্যেকের মাস্ক পরা উচিত, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা উচিত। যদি কোনো দোকানে মাস্ক না পরে দোকানে তালা মেরে দেওয়া হচ্ছে। এদিকে লকডাউন শিথিল করার পর থেকেই রাজধানীতে যানজট নিত্যদিনের ঘটনা। তীব্র গরম আর ঘন্টার পর ঘন্টার অপেক্ষায় নাবিশ্বাস উঠেছে নগরবাসীর। টাইমে যে গন্তব্যস্থানে যাওয়ার কথা সে জায়গায় যাওয়া যাচ্ছে না। বাসের সংখ্যা কম আর কি, আর এমনিতে প্রাইভেট কার তো ঠিকই আছে, তো এই জন্য হচ্ছে আপনার একটু ভোগান্তিও আছে মানুষের। অফিসে যাতায়াতে অনেক লেট হয়ে যায়, ঠিক আছে। এভাবে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আমাদের চলাফেরা করাটা অনেক কষ্টকর হয়ে যায়। এদিকে ঢাকা ছেড়ে যাওয়া গ্রামমুখী মানুষের স্রোত, আরেকদিকে কেনাকাটায় বের হওয়া মানুষের উন্মাদনা, সব মিলিয়ে করোনা এই মহামারীতে মুখ থুবড়ে পড়েছে সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে চলা সরকারের ঘোষণা। আপনজনের সাথে ঈদ উদযাপনে নিজ এলাকায় এভাবেই ছুটছে ঢাকা শহরের হাজারো মানুষ, কিন্তু রাজপথে এই যানজট তাদের গন্তব্যে কখন নিয়ে পৌঁছাবে তা কেউরই জানা নেই। তীব্র গরম ও করোনাকে উপেক্ষা করে ফিরছেন নিজ গন্তব্যে। রাবেয়া আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকে অতিরিক্ত লেনদেন হয়েছে। প্রবাসী আয়, মেনশন ও নতুন টাকা তোলায় ব্যস্ত ছিলেন গ্রাহকরা। সাপ্তাহিক ছুটি সহ ঈদে টানা 5 দিন বন্ধ থাকবে ব্যাংক। এজন্য এটিএম বুথে পর্যাপ্ত নগদ টাকা রাখার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ব্যাংকগুলো।
এ সময় অনলাইন ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের পরামর্শ দিয়েছেন অনেকে। আরও জানাচ্ছেন শারফুল আলম। ঈদের আগে শেষ কর্মদিবস, তাই শেষ মুহূর্তের লেনদেনের জন্য কাউন্টারের সামনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা ছিল প্রায় সব ব্যাংকেই। নতুন টাকা, পেনশন, মুক্তিযোদ্ধা ভাতা, সঞ্চয়পত্রের মুনাফা সহ বিভিন্ন লেনদেনে ব্যস্ত সময় পার করেন তারা। ব্যাংক কর্মকর্তারা জানান, এবারের কোরবানির ঈদে পশু কেনায় তুলনামূলকভাবে বেশি অর্থ লেনদেন হচ্ছে। নতুন টাকা নিতে আসছি, ঈদে বাড়িতে যাব, ছোট বাচ্চাদেরকে টাকা পয়সা দিব। যা দেখছি তাতে আমার মনে হয় সবাই সুন্দরভাবেই ট্রানজ্যাকশন করতে পারছে। কুরবানি তাদের তো গরু কেনার সহ আনুষঙ্গিক কিছু খরচাপাতি আছে, সেই কারণে কিন্তু সকল শ্রেণীর কাস্টমাররা কিন্তু আমাদের ব্যাংকে এখন উপস্থিত হয়েছেন। সেই কারণে অন্যান্য দিনের তুলনায় আজকের ভিড়ের পরিমাণ একটু বেশি। বাড়তি চাহিদা বিবেচনায় ব্যাংকগুলোর বিভিন্ন শাখায় প্রস্তুতিও ছিল। বুথগুলোতে টাকা লোড করার জন্য কিন্তু ব্যাংকের লোকটা আসে, ছুটির দিনেও তাদের কিন্তু রোস্টারিং ডিউটি থাকে, তারা এসে টাকাটা লোড করে যায়। ফলে কখনোই কোনো সময় আমাদের কোনো এটিএম বুথে টাকার পাওয়া যায় না এরকম কিন্তু রেকর্ড নাই। এই সময়ে স্টেশনে থাকার জন্য আমরা নির্দেশনা দিয়েছি, যাতে করে তারা মনিটর করতে পারে নিরাপত্তা, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, এবং আমাদের সমস্ত শাখাগুলি তো সিসি ক্যামেরার আওতায় আছে। লেনদেন শেষে দুপুরের পর থেকেই ফাঁকা হতে থাকে ব্যাংক পাড়া। তবে মঙ্গলবার শুধুমাত্র শিল্পাঞ্চল, বৈদেশিক বিনিময় বা ব্যাংকগুলোর এডি শাখায় লেনদেন করা যাবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনাভাইরাস থেকে রক্ষা পেতে শেষ নবীকে অনুসরণের তাগিদ দিয়ে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র হজ। আরাফাতের ময়দানে 60,000 হাজির উদ্দেশ্যে এবার খুতবা পাঠ করেন মক্কার ইমাম শেখ বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। সংক্রমিত এলাকা সফর না করার পরামর্শ দেন তিনি। পবিত্র হজ শেষে আগামীকাল ঈদুল আজহা উদযাপন করবেন হাজিরা। আরও জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র হজের প্রধান আনুষ্ঠানিকতা আরাফাতের ময়দানে অবস্থান করা, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন শেষ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিনকে স্মরণ করে জোহরের নামাজের পর খুতবায় ভাষণ দেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ বান্দার বিন আব্দুল আজিজ বালিলা। বারবারই তাগিদ দেন স্রষ্টার বিধান আর মহানবীর উপদেশ মানার। খুতবায় জোর দেয়া হয় বৈরিতা আর ঘৃণার অবসান ঘটিয়ে একে অপরকে ক্ষমা করে দিয়ে সমতা প্রতিষ্ঠার উপর। গত বছরের মতো এবারও সীমিত আয়োজনে পালিত হচ্ছে পবিত্র হজ, যেখানে মুখে মাস্ক রাখা বাধ্যতামূলক। আরাফাতের ময়দানে হাজিরা নিজেদের পাপ মুক্তির প্রার্থনা করেন। বিশেষ করে করোনা ভাইরাসের মহামারী থেকে বিশ্ববাসীকে নাজাত দিতে স্রষ্টার দরবারে হাত তোলেন তারা। অন্যান্য সময় যেখানে 25 লাখেরও বেশি হাজির কলরবে মুখরিত হতো আরাফাতের ময়দান, এবার সেখানে অনেকটা ঘরোয়া আঙ্গিকে প্রায় 60,000 হাজির সতর্ক অবস্থান। সংক্রমণ রুখতে রাখা হয়েছে নানা আয়োজন। আগামীকাল মাথা মুন্ডন করে এবং পশু কোরবানির মধ্য দিয়ে সৌদি আরবে ঈদ উদযাপন করবেন হাজিরা। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের চুরি হওয়া আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত 5 জনকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া আরও 10টি আইফোন। আরও জানাচ্ছেন শারমিন রিহা। বিভিন্ন সময়ে রাজধানীর বিজয় সরণি এলাকায় গাড়িতে বসে থাকা অবস্থায় গত 30 মে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তার আইফোনটি টান দিয়ে নিয়ে যায় এক ছিনতাইকারী। এই ঘটনায় মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা হুমায়ুন কবির বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফোন উদ্ধারে তৎপর হয়ে ওঠেন। ধানমন্ডি থানার একটি ছিনতাই মামলার তদন্ত করতে গিয়ে 2 ছিনতাইকারী সগীর ও সুমনকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় আরও 3 জনকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় পরিকল্পনা মন্ত্রীর আইফোনটি। সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান। মাননীয় মন্ত্রী মহোদয়ের যে ফোনটা আমরা মিরপুর ডিভিশনের সাথে কথা বলেছি, তারা একজনকে ধরেছে, সেই ব্যক্তি স্বীকার করেছে যে আচ্ছা ওই মোবাইলটা সে ছিনতাই করেছিল, কিন্তু তার কাছ থেকে মোবাইল উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা এখন এটা যাচাই করে দেখব যে প্রকৃতপক্ষেই সেই ব্যক্তি এই মোবাইলটা ছিনতাই করেছিল কিনা। সংবাদ ব্রিফিংয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, ছিনতাইয়ের পর মোবাইল ফোনটি 4 বার হাত বদল হয়। ক্রেতা যখনই জানতে পারে ফোনটি পরিকল্পনা মন্ত্রীর, তখনই সে বিক্রি করে দেয়। জীবনের কাছ থেকে ফোনটা উদ্ধার হয়েছে, জীবন নিয়েছে আরিফের কাছ থেকে, আরিফ আনলক করেছে এবং আনলক করে জীবনের কাছে সেল করেছে। আর আরিফ পেয়েছে
জাকিরের কাছ থেকে। জাকির এটা পেয়েছে সগির আর সুমনের কাছ থেকে। সগির আর সুমন আমাদের টার্গেট যে ছিনতাই করেছে। এদিকে মোবাইল সেটটি ফেরত পেয়ে সন্তোষ প্রকাশ করেন পরিকল্পনা মন্ত্রী। মোবাইল ফোন নাকি পাওয়া গেছে? ভালো নিউজ। আমি এই সুযোগে আমাদের পুলিশ বাহিনীকে আমি আমার ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। পেশাদার এই ছিনতাইকারী চক্রের সদস্যদের কাছ থেকে আরও কয়েকটি আইফোন উদ্ধার করে পুলিশ। এই চক্রের সদস্য আরিফ মইল টেকনোলজিতে দক্ষ। রাজধানীর বিভিন্ন জায়গায় ছিনতাই করে এই চক্রটি। বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। শারমিন রিহা, এটিএন বাংলা, ঢাকা। করোনায় অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী জিসান মির্জা। রাজারবাগ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাকের উদ্যোগে ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে নতুন কাপড়, ঈদ সামগ্রী, রান্না করা গরুর মাংস এবং প্যাকেট করা খাবার বিতরণ করা হয়। পুনাকের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে সভানেত্রী জিসান মির্জা নিজের হাতে দুস্থ মানুষের হাতে খাবার সামগ্রী তুলে দেন। এ সময় তিনি সমাজের বিত্তবানদের, অসহায় এবং দরিদ্র এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এর আগে গত 4 জুলাই থেকে জিসান মির্জা পুনাকের কয়েকজন সদস্যকে নিয়ে ব্যক্তিগত উদ্যোগে ছিন্নমূল অসহায় মানুষের মধ্যে বাসায় রান্না করা খাবার বিতরণ করে আসছেন। আইজিপি মহোদয় উনি আমাদের যে গরুটা দিয়েছেন, এটা আপনাদের সঙ্গেও আমরা যেরকম আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য এটা দিয়েছি, এই সেম গরুর মাংস আমরা আমাদের কর্মীদের মাঝখানেও ঈদ উপহার, এটা কিন্তু সম্পূর্ণই ঈদ উপহার আপনারা জানেন। তো আমরা রান্না করে দিয়েছি এই কারণে যে আপনারা বাসায় যেয়ে কিন্তু মাংসটা খেতে পারবেন। জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উদযাপনে কিন্ডারগার্টেন শিক্ষকদের আর্থিক সহায়তা দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশন মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। তার বাসভবন এবং টঙ্গী সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয়ে প্রায় 9,000 বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যেককে 10,000 টাকা করে আর্থিক সহায়তা দেন তিনি। যেগুলো প্রাইভেট স্কুল আছে সেই সব স্কুলকে আমি আমার শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও প্রায় 9,500-এর মতন টিচারদেরকে আমরা নগদ অর্থ দিচ্ছি ঈদ উপহার হিসাবে। আমি সরকারকে অনুরোধ করব, আমাদের যে প্রাইভেট স্কুলগুলো আছে যেগুলো অনেক সময় অনলাইন ভিত্তিক তারা ক্লাসও নিতে পারছে না, দীর্ঘ 1.5 বছর ধরে বন্ধ আছে, সেই হিসাবে যেন তাদের দিকে সুদৃষ্টি দেয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে অন্য আরেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ বিষয়ে দায়ের করা মামলার তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে তদন্তকারী সংস্থা পিবিআই। হুমায়ুন চিস্তির রিপোর্ট। উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি, নগদে রিচার্জও করা যায়। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং কোম্পানি হিসেবে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে নগদ। সবকিছুতে শুধু লাভই লাভ। সম্প্রতি জাতীয় একটি দৈনিকে কোম্পানিটির আইনি ভিত্তি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের কিছু অংশ নিয়ে অপপ্রচারমূলক লিফলেট বিলি করা হয়। বিষয়টি নজরে এলে গত ফেব্রুয়ারিতে মামলা করে নগদ কর্তৃপক্ষ। নিয়ম নীতি এবং দেশীয় রাষ্ট্রীয় যে আইন এবং আমাদের যে রুলস রেগুলেশনস আছে এগুলো মেনে ব্যবসা করছে। দুষ্কৃতী চক্রের যে প্ররোচনা বা যে মিসলিডিং কমিউনিকেশন ডেফিনেটলি আমাদের ব্র্যান্ডকে, আমাদের সুনামকে ক্ষুণ্ণ করেছে এবং আমরা আইনের আশ্রয় চেয়েছি। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে। তদন্তে অভিযোগের প্রমাণ পেয়ে আদালতে 16 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। যাদের নামে প্রথমে অভিযুক্ত করেছিল তাদের নামে আমরা সত্যতা পাই নাই, সেখানে তাদের কিছু অফিসিয়ালের আমরা কিছু সত্যতা পেয়েছি, সেই হিসাবে আমরা বিজ্ঞ আদালতের প্রতিবেদনটা পাঠিয়ে দিয়েছি। এমন অপপ্রচারে বিশাল আর্থিক ক্ষতির কথা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। তারা চান এ বিষয়ে আইনি প্রতিকার। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশে একটা পরিবর্তন নিয়ে এবারে আন্তর্জাতিক সংবাদ। আস্থা ভোটে জয়ী হয়েছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা। এ নিয়ে পঞ্চমবারের মতো দেশটির প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করতে চলেছেন 75 বছর বয়সী এই নেতা।
রোববার পার্লামেন্টে জয়ী হতে 136 ভোট প্রয়োজন হলেও তার পক্ষে ভোট দেন 165 জন সদস্য। এর আগে পার্লামেন্টে ভেঙে দিয়ে সংবিধান লঙ্ঘনের অভিযোগে কেপি শর্মা ওলির জায়গায় শের বাহাদুর দেওবাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আদেশ দেন সুপ্রিম কোর্ট। জয়ী হয়ে দেওবা বলেন, নতুন সরকারের প্রথম এবং প্রধান কাজই হবে কোভিডের সাথে লড়াই করা। আগামী 3 মাসের মধ্যে জনগণের 1/3কে ও আগামী এপ্রিলের মধ্যে প্রত্যেক নাগরিককে টিকার আওতার আনার প্রতিশ্রুতি দেন শের বাহাদুর দেওবা। ট্রেনের সব টিকিট অনলাইনে বিক্রি হওয়ায় কমলাপুর রেল স্টেশনে এখন নেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কেনার ভোগান্তি। এতে খুশি সাধারণ মানুষ। অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির এই কার্যক্রম পরিচালনা করছে সিএনএস লিমিটেড। কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর জিয়াউল আহসান সারওয়ার জানান, অল্প সময়ের মধ্যে ট্রেনের সব টিকিট বিক্রি তাদের সফটওয়্যারের সক্ষমতা প্রমাণ করে। তবে প্রতিদিনের বরাদ্দকৃত টিকিটের চেয়ে চাহিদা বহুগুণ বেশি থাকায় ঈদের টিকিট পাওয়া নিয়ে জনমনে হতাশা ও ভোগের সৃষ্টি হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি টিকিটের তথ্য সংরক্ষণ করা হয় বলেও জানান তিনি। রেলওয়ে কর্তৃক প্রতিদিন বরাদ্দকৃত যে টিকিট আমাদেরকে দেয়া হয়, তার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের প্রায় 100% টিকিটই কিন্তু প্রতিনিয়ত অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যাচ্ছে। এটাতে কি প্রমাণ হয় যে এই যে সিএনএস কর্তৃক যে সিস্টেমটা, যেটা সফটওয়্যারটা, এইটার যে সক্ষমতা, সেটাই কিন্তু এটা দেওয়ার প্রমাণ হয় যে স্বল্প সময়ের মধ্যে এত পরিমাণ টিকিট আমরা বিক্রি করে ফেলি। প্রত্যেকটা ডাটা এখানে রক্ষা করা হয় যারা যারা টিকিট কাটছেন। এবারে থাকছে ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পুঁজিবাজারে কাল থেকে 22 জুলাই পর্যন্ত 3 দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে 23 ও 24 জুলাই সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকবে পুঁজিবাজার। ফলে টানা 5 দিন বন্ধ থাকছে শেয়ারের লেনদেন। তবে ঈদের পর 23 জুলাই থেকে সারা দেশে 14 দিনের জন্য কঠোর লকডাউন শুরু হওয়ার কথা রয়েছে। এতে আগের বারের মতো রোববার ব্যাংক বন্ধ থাকলে সেদিন পুঁজিবাজারও বন্ধ থাকবে। সেক্ষেত্রে টানা 6 দিন বন্ধ থাকবে পুঁজিবাজার। এবারে পার্টেক্স খেলার খবর। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে ওয়ানডে সিরিজ 3-0 জয়ের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। তেমনটা হলে জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিকদের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশের লজ্জায় ফেলবে তামিমরা। এর আগে 2014 সালে বাংলাদেশ ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা। হারারেতে বাংলাদেশ সময় দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। পরাগারমেনের রিপোর্ট। সিরিজ জিতলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। তৃতীয় ওয়ানডে জিতে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার চ্যালেঞ্জ এখন টাইগারদের। আইসিসি ওয়ানডে সুপার লিগের খেলা হওয়ায় জিম্বাবুয়েকে হারিয়ে পয়েন্ট বাড়িয়ে নিতে চাইছে তামিম ব্রিগেড। কিন্তু টানা 2 ম্যাচে প্রথম সারির ব্যাটসম্যানরা অল্প পুঁজিতে বিদায় নিলে চাপে পড়েন টেলেন্ডাররা। সেই চাপ মুক্তির জন্য সিরিজের শেষ ম্যাচেও প্রস্তুত তারা। জিম্বাবুয়েকে সমীহ করলেও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী পেসার সাইফুদ্দিন। যেহেতু আরেকটা ম্যাচ বাকি আছে, তো লাইটলি নেওয়ার কিছু নেই। প্রত্যেকটা সিরিজ এবং হোয়াইট ওয়াশ করা আমাদের লক্ষ্য থাকবে। তো ইনশাল্লাহ আমরা আমাদের যদি প্রসেসটা ঠিক রাখতে পারি, অবশ্যই আমরা 3-0 জিতবো আশাবাদী। মাত্র 25 দিনে 16টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ব্যস্ত সূচি পার করছে টাইগাররা। সামনে আছে দ্বিপাক্ষিক সিরিজ ও টি20 বিশ্বকাপ। তাই নিজেদের ফিটনেস ধরে রাখার জন্য বাংলাদেশ দলের সবাই কাজ করে যাচ্ছেন বলে জানান সাইফুদ্দিন। পারফরমেন্স হয়তো বা একদিন হবে বা একদিন হবে না, বাট ফিট থাকলে আমি যে কোনো সময় কামব্যাক করতে পারবো। তো এই জন্য এখন যেহেতু আমাদের সামনে অনেক খেলা আছে, টি20 ওয়ার্ল্ড কাপ আরও আদার্স হোম অ্যাওয়ে সিরিজ, তো আমি মনে করি ফিটনেসেরটা প্রত্যেকটা প্লেয়ারই খুবই সিরিয়াস তাদের ফিটনেস নিয়ে। সবাই যে যার মতো সকাল বিকাল কাজ করতেছে ফিটনেসে। এদিকে শুধু হোয়াইট ওয়াশ এড়ানো নয়, আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় বাংলাদেশকে হারিয়ে অন্তত 10 পয়েন্ট পেতে চাইছে জিম্বাবুয়ে। সেটি হবে কি হবে না তা জানতে অপেক্ষায় থাকতে হবে আরও একটি নতুন ভোরের। পরাগারমান, এটিএন বাংলা। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে 7 গোলে রুদ্ধশ্বাস ম্যাচে আরামবাগকে 4-3 ব্যবধানে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার 29 মিনিটে ইমানুয়েলের গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং।
38 মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচের সমতা ফেরান আরামবাগের উজবেক আবদুকোভিদ্রোভ। 1-1 গোলের সমতায় বিপরীতে যায় দুদল। বিপরীত থেকে ফিরে দুই দলই প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। খেলার 85 মিনিট পর্যন্ত 3-3 গোলের সমতা থাকে। 87 মিনিটে জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া দারুণ এক ফ্রিকিকে সাই স্পোর্টিংকে 4-3 গোলের জয় এনে দেন। এই জয়ে 29 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ষষ্ঠ স্থানে উঠে এলো সাই স্পোর্টিং ক্লাব। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় একদিনে সর্বোচ্চ 231 জনের মৃত্যু, 13,000-এরও বেশি আক্রান্ত। টিকা নিলেন খালেদা জিয়া। কোরবানির পশু কিনতে হাটে লাখো মানুষ। করোনা শনাক্ত 14 জন এবং গাবতলীতে 10 লাখ টাকা জরিমানা। ঘরমুখ মানুষের চাপে অচলাবস্থা মহাসড়ক ও টার্মিনালে, সরকারি নির্দেশনা উপেক্ষিত। এবং মহামারী থেকে রক্ষা পেতে আল্লাহর বিধান ও শেষ নবীকে অনুসরণের তাগিদ হজের খুতবায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।